বিএনপির সঙ্গে কোনো আপোষ নয়, ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা। শাপলা চত্বর নিধন যজ্ঞে ঢাকাতেই ৩২ হত্যার প্রমাণ তদন্ত সংস্থার হাতে। ৭ জনের মধ্যে প্রতিবেদন। দুর্নীতি মামলায় সাবেক আইজিপি বেনজিরের বিচার শুরু। হামে আরও ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১২৬১। টিকার আওতায় এসেছে ৮১% শিশু, বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং রাজধানীতে বিশেষ অভিযানে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরেও ছাড় না দেওয়ার ঘোষণা ডিএমপির। সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসের হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, সুশাসনের জন্য প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা এবং যোগ্য নেতৃত্ব। এজন্য বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কোনো আপোষ করবে না। সকালে ডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। দেশের স্বার্থে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের তৃণমূলে কাজ করার মানসিকতা থাকতে হবে উল্লেখ করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশাসনকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এটি প্রথম জেলা প্রশাসক সম্মেলন। ৪ দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, দুর্বল প্রশাসন, আমদানি নির্ভরতা ও অকার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী শাসনামলে দুর্নীতি, লুটপাট রাষ্ট্র এবং জনগণকে ঋণগ্রস্ত করে ফেলেছিল। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুদক সবকিছুই ছিল অকার্যকর। শিক্ষা, স্বাস্থ্য সব সেক্টরই বলা যায় ভঙ্গুর অবস্থা। বর্তমানে যুদ্ধ পরিস্থিতি ও নতুন সরকারের সামনে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জনগণের ভোগান্তি না বাড়িয়ে আমরা সকলে মিলে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করা যায় সেটি হচ্ছে আমাদের চেষ্টা। নির্বাচনী ইশতেহার অনুযায়ী সেচ ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার উপর সরকার জোর দিয়েছে বলেও জানান সরকার প্রধান। জনগণকে যতটুকু সম্ভব সম্পৃক্ত করে সারা দেশে আমাদের যে ২০,০০০ কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে আগামী ৫ বছর, এই কাজটি আমরা করতে চাইছি। নির্বাচনী ইশতেহার অনুযায়ী জুলাই সনদ সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে বলেও জানান তারেক রহমান। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। জনবান্ধব রাষ্ট্র গড়তে সুশাসনের উপর জোর দিয়ে দক্ষ ব্যবস্থাপনা আর নেতৃত্বের মাধ্যমে জনপ্রশাসনের দুর্নীতি নির্মূলে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জনপ্রশাসনকে গণমুখী করা গেলে জনগণ সরকারের কার্যক্রমের সুফল থেকে নিশ্চয়ই বঞ্চিত হবে না। রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সরকারের যাবতীয় গণমুখী উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার জনপ্রশাসনের উপরে নির্ভরশীল। বিভিন্ন সেক্টর চিহ্নিত করে সরকার দেশে বিদেশে কর্মসংস্থানের সৃষ্টির জন্য উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে কর্মকর্তাদের স্থানীয়ভাবে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার তাগিদও দেন তিনি। জাতীয় ঐক্যই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারেই, মতভেদ থাকাটাই আমাদের মধ্যে স্বাভাবিক, কিন্তু দেশের স্বার্থে আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে দেশের স্বার্থে আমি বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি সংস্কার বাস্তবায়নে গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় কনভেনশনে একথা বলেন তিনি। কর কাঠামোর অটোমেশন এবং জ্বালানি আমদানিতে ব্যক্তি স্বার্থ পরিহার করতে সরকারের প্রতি আহ্বানও জানান দলটির শীর্ষ নেতারা। মফিউর রহমানের রিপোর্ট। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মন্ত্রীদের হাত পা বাঁধা হয়ে যেত। কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জ্বালানি অর্থনীতি সংস্কার ও গণভোট নিয়ে জাতীয় কনভেনশনের আয়োজন করে এনসিপি। অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতারা বলেন, জ্বালানি আমদানি নিয়ে সরকারের অনেক আমলা বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করছে, যা কখনোই কাম্য নয়। যোগ্য নেতৃত্বের মাধ্যমে বিএনপি সরকার দেশকে একটি ভালো জায়গায় নিয়ে যাবে বলেও প্রত্যাশা জানান তারা।
অনেক আমলাও আছে তারা সরকারি চাকরির এই ট্যাগটাকে ব্যবহার করে বেসিক্যালি বিভিন্ন কোম্পানির পারপাস সার্ভ করে এবং গভর্নমেন্টের পলিসিতে তারা তাদের ব্যক্তিগত এজেন্ডাকে পেনিট্রেট করার চেষ্টা করে। বিএনপি সরকার কিংবা বর্তমান সরকার, আমরা তাদেরকে চাই তারা তাদের জায়গা থেকে যেন আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার নেতৃত্বটা, যার সবচেয়ে ক্রুশিয়াল সময় আগামী 5 বছর, তারা যেহেতু সরকারে আছে তারা যেন এই নেতৃত্বটা নেয়, নেতৃত্বটা দেয়। আর এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংস্কার বাস্তবায়নে গড়িমসি করছে বিএনপি। ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না, তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়। কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিত্বের উপরে যে দায়িত্ব অর্পিত হয়, সেটাকে ক্ষমতার দৃষ্টিতে দেখার যে মানসিকতা, সেখান থেকে তারা এখনো বের হয়ে আসতে পারেননি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ বোর্ডের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের আহ্বানও জানান তিনি। মানবাধিকার কমিশন, দুদক বা গুম, এই বিষয়ে যে অধ্যাদেশগুলো আছে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। শপথ নিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা। রাত 9টায় জাতীয় সংসদ ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত 29 এপ্রিল সংরক্ষিত নারী আসনের 49 প্রার্থীতে বিজয়ী ঘোষণা করে নির্বাচিত নাম উল্লেখ করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এ নিয়ে 7 জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এদিকে রাজধানী মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিককে হত্যা চেষ্টা মামলায় শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। অন্যদিকে দুর্নীতির মামলায় পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে 13 মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। বাকিটা জানাচ্ছেন মুদাসির আলী। 2013 সালের 5 ও 6 মে 13 দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ বন্ধে ব্যাপক দমনপীড়ন চালায় তৎকালীন শেখ হাসিনার সরকার। এতে বহু লোক নিহতও হয়। ঘটনার 1 যুগ পর এ বিষয়ে এবার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এ ঘটনায় শুধু ঢাকাতেই 32 জন নিহত হয় বলে জানায় প্রসিকিউশন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে আসা মানুষের ওপর চালানো দমনপীড়নেও প্রাণহানি ঘটে থাকতে পারে বলে আশঙ্কা প্রসিকিউশনের। 7 জুন এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় পলাতক শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ 40 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। তবে অভিযোগে সংশ্লিষ্টতা না পাওয়ায় 127 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই ফেরদৌস জামান। অন্যদিকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত। আগামী 13 মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। 24 ঘন্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে 10 শিশুর মৃত্যু হয়েছে। ওই সময় নতুন করে 1261 শিশু হাসপাতালে ভর্তি হয়। 15 মার্চ থেকে হামের উপসর্গে দেশে 244 শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরের 15 মার্চ থেকে হামের উপসর্গ দেখা দেয় 40,491 শিশুর মধ্যে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে 27,816 শিশু। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 24,090 শিশু। লক্ষ্যমাত্রার 81% শিশু হাম টিকার আওতায় এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, টিকার যথেষ্ট মজুদ আছে। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। যাতে ঘাটতি না হয়, সবসময় স্টকটা তুলে খেয়াল রাখা, এটাকে আরো দৃষ্টি রাখা যাতে এক্সট্রা জলাতরিতে রুগী যেন ফেরত না যায়। আমাদের ভ্যাকসিন দেওয়া, সেইটারও প্রত্যেকটা ক্যাম্পের প্রতি যেন ওনারা দৃষ্টি রাখেন, এই ব্যাপারে আমরা সহযোগিতা চেয়েছি।
বিগত কয়েকটি সরকারের আমলে গণমাধ্যমকে শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। সকালে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সংবাদ কাঠামো তৈরিতে একটি শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হবে। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। বিজ্ঞাপন বাজারের ক্ষেত্রে প্রতি বছরের ন্যায় এবারেও বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। দিবসটি উদযাপনে রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। যারা এই অপকর্মের সাথে জড়িত ছিল এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, মুক্ত গণমাধ্যম ছাড়া গণতান্ত্রিক সমাজ গঠন সম্ভব নয়। কোনো সরকার গণমাধ্যম মুক্ত করার কাজ করেনি, বরং শত্রু হিসেবে চিহ্নিত করেছে বলে অভিযোগ করেন তিনি। মহান স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের দেশের প্রতিশ্রুতি ছিল আমরা একটা গণতান্ত্রিক সমাজ গড়ব, এবং কোনো গণতান্ত্রিক সমাজই মুক্ত গণমাধ্যম ছাড়া তৈরি হতে পারে না। অনেক সরকারের আমলেই গণমাধ্যমকে শত্রু হিসাবেই চিহ্নিত করা হয়েছে। বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অপতথ্য ছড়ানোর বিরুদ্ধে মোকাবেলা করা চ্যালেঞ্জিং। সেজন্য বৈশ্বিক প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে বলে জানান মন্ত্রী। সোশ্যাল মিডিয়াতে যে ধরনের অপতথ্য বা মিসইনফরমেশনের যে বিকৃত তথ্যের যে ছড়াছড়ি এবং তার যে ক্ষমতা প্রমাণ হয়ে গেছে যে পৃথিবীর কোনো রাষ্ট্রের আর সেই ক্ষমতা নাই। ডিজিটাল স্পেসের এই যুগে যেভাবে এটা শুরু হয়েছে, তাতে এরকম আবার একটা গ্লোবাল ফোরাম দরকার। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও আইনি সুরক্ষা প্রদানের আশ্বাস দেন তিনি। বলেন, নীতিগতভাবে সকল সাংবাদিককে আইনি নিরাপত্তার নিশ্চয়তা দেবে সরকার। পাশাপাশি দায়িত্বশীল গণমাধ্যম কাঠামো তৈরিতে গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়া শুরুর কথাও জানান তিনি। মাধ্যমকে সাক্ষী রেখে এই পবিত্র দিনে আমি প্রতিশ্রুতি দিতে চাই, নীতিগতভাবে সমস্ত ধরনের সাংবাদিকদেরকে আইনের আওতায় যতটা সম্ভব তাকে পেশাগত সহযোগিতা দেওয়া হবে। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী, অ্যাডকোর মহাসচিব আব্দুস সালাম, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী সহ আরো অনেকে। সবাই সাংবাদিক, সবকিছু আমরা লিখছি, আমরা কোথাও দাড়ি কমা সেমিকোলন মানছি না। গণমাধ্যমের উপর যে করায়ত্ত, এর জন্য কিন্তু দায়ী সাংবাদিকরা এবং সাংবাদিক নেতারা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। গেল 2 দিনে রাজধানীতে অভিযান চালিয়ে 58 জন তালিকাভুক্ত সহ 94 চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার বলেন, তদবিরেও কাউকে ছাড়া হবে না। সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি। এমদাদুল হক খানের প্রতিবেদন। গেল 2 দিন বিশেষ অভিযান চালিয়ে 58 জন তালিকাভুক্ত সহ 94 জন চাঁদাবাজকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতেই মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন আয়োজন করে ডিএমপি। থানা পুলিশ, ডিবি এবং সিডিসি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 58 জন তালিকাভুক্ত চাঁদাবাজ এবং 94 জন তাদের সহযোগী চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি কমিশনার মোহাম্মদ সারোয়ার বলেন, অপরাধীদের ছাড়াতে কেউ তদবির করলে ধরে নেওয়া হবে সেও চক্রের সঙ্গে জড়িত। চাঁদাবাজ সহ বিভিন্ন অপরাধীদের ছাড়ানোর জন্য যদি কেউ তদবির করে, কোনো তদবির গ্রহণ করা হবে না। ধরে নেওয়া হবে যারা তদবির করবে অপরাধীদের বিরুদ্ধে ছাড়ানোর জন্য, আমরা মনে করব যে তারাও অপরাধী চক্রের সাথে জড়িত। অপরাধ প্রবণ এলাকা চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, অনলাইন প্রতারণায় জড়িতদেরও ছাড় দেয়া হবে না। অনলাইন জুয়া, প্রতারণা এবং সংগঠিত অপরাধে প্রযুক্তিভিত্তিক তদন্ত জোরদার করা হয়েছে। অপরাধ প্রবণ নতুন এলাকা চিহ্নিত করে পর্যায়ক্রমে আরও পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। ডিএমপি কমিশনার জানান, সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসে কাজ করছে সমন্বিত বাহিনী। চিহ্নিত এলাকাগুলোতে ব্লক রেড অভিযানের মাধ্যমে অপরাধীদের পালানোর পথ বন্ধ করা হচ্ছে। চিহ্নিত অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান এবং গোয়েন্দার নজরদারি ও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে অপরাধীদের পালানোর পথ বন্ধ করা হচ্ছে। হকারদের আইডি কার্ড প্রদান ও ফুটপাতের সীমানা নির্ধারণে সিটি কর্পোরেশনের উদ্যোগ তুলে ধরে ডিএমপির এই শীর্ষকর্তা বলেন, এতে করে চাঁদাবাজির সুযোগ বন্ধ হবে। যারা ফুটপাতে হকার, তাদেরকে 2 সিটি কর্পোরেশন নির্দিষ্ট আইডি কার্ড দিয়ে দিবে, নির্দিষ্ট জায়গা করে দিছে, এয়ারমার্ক করে দিছে, 3 ফিট বাই 4 ফিট আপনার দেখছেন মার্কিং, তার মাধ্যমে বসবে। তো ওখান থেকে চাঁদাবাজি করার সুযোগ নেই। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা।
দেশে কোরবানি পশুর কোনো সংকট হবে না বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। উল্টো 22 লক্ষাধিক পশু উদ্ধৃত থাকবে। দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এবছর সীমান্ত দিয়ে অবৈধভাবে কোরবানি পশু প্রবেশ এবং চাঁদাবাজি ঠেকাতে কঠোর নজরদারি করা হবে বলেও জানান মন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। চলতি মাসে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ ঘিরে অবৈধ উপায়ে ভারত থেকে পশু প্রবেশ, কৃত্রিম সংকট সহ থাকে নানা আলোচনা। সচিবালয়ে কোরবানির পশু চাহিদা সরবরাহ এবং পরিবহন নিশ্চিতকরণ বিষয়ে সংবাদ সম্মেলন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। জানান, এবছর কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা 1,23,33,840টি। বিপরীতে চাহিদা ধরা হয়েছে 1,01,06,334টি। পশুর চাহিদা যা আছে ওই পরিমাণ আমাদের খামারিদের আমাদের দেশেই এই মুহূর্তে উৎপাদন আছে। সুতরাং কোরবানির পশুর প্রশ্নে এখানে শর্টেজ পড়ার কোনো সম্ভাবনা নাই, অ্যাকর্ডিং টু আমাদের যত ডাটা আছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে কোরবানির পশুর প্রবেশ ঠেকাতে সরকারের কঠোর নজরদারি থাকবে জানিয়ে প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, ট্রাকে চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আমরা এমন পন্থা অবলম্বন করব যাতে করে অন্য দেশ থেকে গরু এসে আমাদের কৃষকের ক্ষতিগ্রস্ত না করতে পারে। বিশেষ করে একটা সিদ্ধান্ত আপনারা জেনে খুশি হবেন, বর্ডার সাইডে অনেক সময় কিছু বাজার বসে, একেবারে বর্ডারে। আমরা আজকে মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি, ওই বর্ডার সাইডের ওই বাজারগুলি আগামী দিনে ডাক দেওয়া হবে না। এবার রাজধানীতে 27টি পশুর হাট বসানো হবে বলেও জানান তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 16টা এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 11টি হাট, সর্বমোট 27টি হাট ইজরার জন্য রেডি করা হয়েছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করতে নবীন মেডিকেল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দুপুরে গাজীপুরের টঙ্গীতে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের 27তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রতিষ্ঠানটিতে এবছর দেশি বিদেশি 130 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শামীম আহমেদ ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান এম মুবিন খান। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের দেয়া নতুন এক শান্তি প্রস্তাব খতিয়ে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেন, তেহরান অসদাচরণ করলে আবার হামলা চালানো হবে। এদিকে হরমুজ প্রণালীতে অবস্থান নেয়া মার্কিন বাহিনীকে জলদস্যু আখ্যা দিয়ে এই জলপথকে সেনাদের কবরস্থানে পরিণত করার হুমকি দিয়েছে ইরান। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ইরানের দেয়া নতুন শান্তি প্রস্তাব খতিয়ে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এই প্রস্তাবের ভবিষ্যৎ নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, তেহরান এখনো তাদের কৃতকর্মের জন্য যথেষ্ট মূল্য দেয়নি। যুক্তরাষ্ট্র তার প্রস্তাবের 2 মাসের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল, কিন্তু ইরান স্পষ্ট করে বলেছে 30 দিনের মধ্যে সব সমস্যার সমাধান করতে হবে এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিবর্তে যুদ্ধ শেষ করার উপরেই মনোযোগ দিতে হবে। মার্কিন বাহিনীকে জলদস্যু আখ্যা দিয়ে হরমুজ প্রণালীকে মার্কিন বাহিনীর কবরস্থান বানানোর হুমকি দেন ইরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সচিব মোহসিন রেজাই। এদিকে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ সামরিক অভিযান অথবা 14 দফা চুক্তির মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী সক্ষমতা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এদিকে মধ্যপ্রাচ্যের আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী সামরিক উড়োজাহাজ চলাচলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আলোচনায়। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী। নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা। শাপলা চত্বর নিধন যজ্ঞে ঢাকাতেই 32 হত্যার প্রমাণ তদন্ত সংস্থার হাতে। 7 জুনের মধ্যে প্রতিবেদন। দুর্নীতি মামলায় সাবেক আইজিপি বেনজিরের বিচার শুরু।
আমি আরও 10 জনের মৃত্যু, আক্রান্ত 1261। টিকার আওতায় এসেছে 81% শিশু, বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং রাজধানীতে বিশেষ অভিযানে 94 চাঁদাবাজ গ্রেফতার, তদবির ও ছাড় না দেওয়ার ঘোষণা ডিএমপির, সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসের হুঁশিয়ারি। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।